নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত এই চ্যানেলে। তো তোমরা যারা ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিপি এসআই এবং পঞ্চায়েত, রাজ্য পঞ্চায়েত পরীক্ষা এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি, যেখানে কিন্তু আজকে আমি নিয়ে এসেছি মক টেস্ট ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন, প্রাচ্যের মুক্ত বলা হয় কোন দেশকে? প্রাচ্যের মুক্ত কোন দেশকে বলা হয়ে থাকে? তাহলে কি হয়ে যাবে? দেখো, আমি অপশনগুলো বলছি। মালদ্বীপ রয়েছে, মায়ানমার, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে এখানে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে কি বলা হয়? প্রাচ্যের মুক্ত বলা হয়। চলো এবার দেখো গুরুত্বপূর্ণ কি পয়েন্টস। এই কি পয়েন্টসগুলো কিন্তু এই প্রশ্নের পাশাপাশি আরও অন্যান্য কিছু প্রশ্নের উত্তর কিন্তু আমরা এর পাশাপাশি জেনে নিব। দেখো, ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আয়তনে বৃহত্তম দেশটির নাম কি? আমাদের ভারতের প্রতিবেশী দেশটি যেটি আয়তনে বৃহত্তম, তার নাম হলো কি? চীন। এবার দেখো, এর পাশাপাশি ক্ষুদ্রতম দেশটির নাম কি? মালদ্বীপ। তারপর দেখো, ভুটান, প্রতিবেশী দেশ ভারতের ভুটান। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভালো করে মনে রাখবে, কুলাকাংড়ি। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কুলাকাংড়ি। এবং দেখো, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস। ভুটানকে গর্জনকারী দেশ কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, ভুটানকে কি বলা হয়? গর্জনকারী দেশ বলা হয়। তারপরে দেখো, ভুটানের মুদ্রার নাম কি? নুট্রাম। ভুটানের ভাষা কি? জোংথা। ভুটানের রাজধানী থিম্পু। পরবর্তী দেখো, 1971 সালের 16ই ডিসেম্বর ভারতের আরেকটি প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশ কি? স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা লাভ করেছে। তবে দেখো, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? পদ্মা বা মেঘনা। ঠিক আছে, পদ্মা বা মেঘনা নামে পরিচিত। তবে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কি? বাংলাদেশ। তাহলে ভারতের অন্তর্ভুক্ত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী বা আন্তর্জাতিক সীমানা রয়েছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। তারপরে দেখো, পদ্মা ও যমুনা। পদ্মা এবং যমুনা মিলিত প্রবাহ বাংলাদেশে কি নামে প্রবাহিত হয়েছে? মেঘনা নামে। তারপরে দেখো, সুন্দরবন অঞ্চল। সুন্দরবন অঞ্চল কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশেও রয়েছে। এই সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কিন্তু দেখতে পাওয়া যায় এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য কিন্তু খুবই বিখ্যাত এই সুন্দরবন। পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু সুন্দরবন রয়েছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ শহর রয়েছে, সেই নারায়ণগঞ্জ শহরকে কি বলা হয়ে থাকে? দেখো, প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু, প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়ে থাকে? বাংলাদেশের নারায়ণগঞ্জকে কিন্তু বলা হয়। তারপরে দেখো, মায়ানমারকে কি বলা হয়? মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ। প্যাগোডার দেশ কাকে বলা হয়? মায়ানমারকে। তারপর দেখো, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মুসলমান জনসংখ্যা কিন্তু বেশি রয়েছে। ভারতের একটি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া, এখানে মুসলমান জনসংখ্যা কিন্তু সর্বাধিক পরিমাণে রয়েছে। তবে দেখো, শ্রীলঙ্কা, ভারতের একটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কাকে প্রাচ্যের মুক্ত বলা হয়, আমরা প্রথমেই জেনেছি। এইবার দেখো, এই শ্রীলঙ্কা দেখতে অনেকটা কিসের মতো? নারকেলের মতো। এবং শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর মশলা উৎপাদন হয়ে থাকে। এর জন্য বিশেষ করে দারুচিনি মশলার একটি উপাদান, এই দারুচিনির দ্বীপ কিন্তু বলা হয়ে থাকে শ্রীলঙ্কাকে। তবে দেখো, আরেকটি প্রতিবেশী দেশ পাকিস্তান। পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? সিন্ধু নদী কিন্তু পাকিস্তানের দীর্ঘতম নদী। আচ্ছা, তারপর দেখো, চীনের প্রাচীর। চীনের প্রাচীর পৃথিবীর দীর্ঘতম প্রাচীর, তাই তো? এই চীনের প্রাচীর 2400 কিমি কিন্তু বিস্তৃত, যেটা কার আমলে নির্মিত হয়েছে? চীন সম্রাট সি হোয়াংতির আমলে কিন্তু এই চীনের প্রাচীর নির্মিত হয়েছে। তারপরে দেখো, চীনের ধান ভাণ্ডার কাকে বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। চীনের ধান ভাণ্ডার কিন্তু বলা হয়ে থাকে হুনান প্রদেশকে। হুনান প্রদেশকে চীনের ধান ভাণ্ডার বলা হয়ে থাকে। তো পরবর্তী প্রশ্ন, ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 ছিল, সেই 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কততম সংশোধনীতে? দেখো, কততম সংশোধনীতে এটি করা হয়েছে? 61তম সংবিধান সংশোধনী আইনের বলে কিন্তু এই ভারতের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। দেখো, এই রিলেটেড কি পয়েন্টস কি রয়েছে? দেখো, 1956 সালে সপ্তম সংশোধনী হয়েছিল, সংবিধান সপ্তম সংশোধনী। সেই সংশোধনীর সময় রাজ্য পুনর্গঠন সম্পর্কে কিন্তু বলা হয়েছে। দেখো, 1961 সালে দশম সংশোধনী হয়েছে, সংবিধান সংশোধনী। সেই দশম সংশোধনীর মাধ্যমে পর্তুগিজ অধিকারভুক্ত দাদরা নগর হাভেলি, যেটা কিন্তু ভারতের যুক্ত হয়েছে। এটা পর্তুগিজদের অধিকারে ছিল
এবং পরবর্তী সময়ে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 1969 সালে 22তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অসম কিন্তু রাজ্য প্রতিষ্ঠা লাভ করেছে। তারপর 1975 সালে 36তম সংশোধনীর মাধ্যমে সিকিম পুনর্রাজ্য হিসেবে কিন্তু মর্যাদা পেয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, প্রাণীদেহের দীর্ঘতম কোষটির নাম কি? দেখো, প্রাণীদেহের দীর্ঘতম কোষ সেটি হলো স্নায়ুকোষ। দীর্ঘতম ধমনী উদরের নাম কি? মহাধমনী। তবে দেখো, সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? সেটার নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আর সর্ববৃহৎ পেশির নাম কি? সাইটোরিয়াস। সর্ববৃহৎ পেশির নাম হচ্ছে সাইটোরিয়াস। সর্ববৃহৎ শিরার নাম হচ্ছে নিম্ন মহাশিরা। এবং বৃহত্তম আরবিসি কোন প্রাণীর দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে হাতির দেহে কিন্তু দেখতে পাওয়া যায় বৃহত্তম আরবিসি। পরবর্তী প্রশ্ন দেখো, বুদ্ধচরিত, ইম্পর্টেন্ট কোশ্চেন একটি। বুদ্ধচরিতের লেখক কে? অশ্বঘোষ। অশ্বঘোষ বুদ্ধচরিত কিন্তু রচনা করেছে। তারপরে দেখো আরও কিছু গ্রন্থ, রাজতরঙ্গিনী কে রচনা করেছেন? কলহন। রামচরিতমানস তুলসীদাস। স্বপ্নবাসবদত্তা ভাস রচিত। দশকুমার চরিত দণ্ডী রচিত। মুদ্রারাক্ষস বিশাখ দত্ত। চৈতন্য মঙ্গল জয়ানন্দ। তুজুকি বাবরি বাবর রচনা করেছে। তহক্কাক ই হিন্দ আল বেরুনি কিন্তু রচনা করেছে। তারপরে রাহেলা, ইবন বতুতা, কথা শরীদ সাগর, সোমদেব ভট্ট। প্রত্যেকটি কিন্তু মনে রাখবে, যে কোনোটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। চলো পরবর্তী প্রশ্নে দেখো, 74তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছে কত সালে? 74তম সংবিধান সংশোধন আইন প্রণীত হয়েছে 1992 সালে। 1992 সালে 74তম সংবিধান সংশোধন আইন কিন্তু প্রণীত হয়েছে ভারতে। পরবর্তী প্রশ্ন দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন। বিশেষ করে যারা পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ, এই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চায়েত প্রধান কার কাছে পদত্যাগপত্র পেশ করে থাকেন? দেখো অপশন কি রয়েছে, বিডিওর কাছে, জেলা প্রশাসকের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যপালের কাছে। এটা উত্তর হয়ে যাবে বিডিওর কাছে, ঠিক আছে। তো বিডিও ব্লকের কি প্রধান হিসেবে কাজ করে। পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় কত সালে? গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু শুরু হয়েছিল 1946 সালের 9ই ডিসেম্বর। 1946 সালের 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? উত্তর হয়ে যাবে কি, দেখো অপশনগুলো আগে ভালো করে দেখব। সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন। সঠিক উত্তর হবে সিকান্দর শাহ। সিকান্দর শাহর আমলে কিন্তু আদিনা মসজিদ কিন্তু নির্মাণ হয়েছে। এবার দেখো এই রিলেটেড কি পয়েন্টসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছে কি? কুতুব মিনার। এবং ইলতুৎমিশও কিন্তু নির্মাণ কার্য যদিও শুরু করেছে কুতুবউদ্দিন আইবক, এবং নির্মাণ কার্য শেষ করেছে কে? ইলতুৎমিশ। তারপরে দেখো আলাউদ্দিন খলজি কি নির্মাণ করেছে? আলাই দরওয়াজা। ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছে হৌস খাস।
বিদরের মহাবিদ্যালয় নির্মাণ করেছে কে? দেখো মামুদ গাওয়ান। বাবর নির্মাণ করেছে কাবুলবাগের মসজিদ, লোদি দুর্গ। আকবর নির্মাণ করেছে দেখো বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, হাওয়া মহল, দেওয়ানি খাস, পঞ্চমহল। শাহজাহান নির্মাণ করেছে শীষমহল, মতি মসজিদ, ময়ূর সিংহাসন এবং তাজমহল। পরবর্তী প্রশ্ন দেখো, মানবদেহের ওজনের কত শতাংশ জল রয়েছে? মানবদেহের 100% যদি আমি ধরি সমস্ত শরীরটা, তার মধ্যে 66% কি রয়েছে? জলীয় অংশ কিন্তু রয়েছে। তারপরে দেখো এই যে কি পয়েন্টসে কি আছে, অগ্নাশয়। অগ্নাশয় মানবদেহের একটি অন্ত ইন্দ্রিয়, অগ্নাশয়। এই অগ্নাশয়ের ওজন কত? মোটামুটি দেখো একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিন্তু 65 থেকে 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা দেখো যকৃৎ। যকৃৎ গ্রন্থির ওজন কত হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে? 1.5 কিলোগ্রাম, 1.5 ক্রিগা। তবে দেখো মানুষের মোট রক্তের পরিমাণ কত থাকে? মোটামুটি সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 5.6 লিটার রক্ত থাকে, তার মধ্যে কিছুটা কম বেশি হতেই পারে। তারপরে দেখো দেহে হিমোগ্লোবিনের মোট পরিমাণ কত? হিমোগ্লোবিনের পরিমাণ থেকে 14 থেকে 18 গ্রাম। আচ্ছা পিটুইটারি গ্রন্থির ওজন হচ্ছে 105 গ্রাম, মোটামুটি 105 গ্রাম হচ্ছে পিটুইটারি গ্রন্থির ওজন। তারপরে দেখো মস্তিষ্কের, একজন মানুষের মস্তিষ্কের ওজন কত? ভেরি মাস ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবে, 1360 গ্রাম। 1360 গ্রাম হয়ে থাকে মোটামুটি মস্তিষ্কের ওজন। তবে দেখে হৃৎপিণ্ডের ওজন কত হয়ে থাকে? মোটামুটি 330 গ্রাম। বৃক্কের ওজন 125 থেকে 170 গ্রাম পর্যন্ত। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে? দেখো ভারতবর্ষে নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন, এর রিলেটেড প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু। দেখো রাষ্ট্রপতির দ্বারা তিনি কি নিযুক্ত হয়ে থাকেন? প্রধানমন্ত্রী দ্বারা, উপরাষ্ট্রপতি দ্বারা, না লোকসভার স্পিকারের দ্বারা? নির্বাচন কমিশনার ভারতের, তিনি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা কিন্তু নিযুক্ত হয়ে থাকেন। এবার দেখো কি পয়েন্টসগুলো কি রয়েছে ভালো করে মনে রাখবে। প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে থাকেন? দেখো রাষ্ট্রপতি, মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে কিন্তু শপথ গ্রহণ করে। তবে দেখো বিভিন্ন রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল, সেই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে কিন্তু কি করেন? শপথ নিয়ে থাকেন রাজ্যপাল। তারপরে দেখো লোকসভার স্পিকার রাষ্ট্রপতি, লোকসভার ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রত্যেকেই। এছাড়া দেখো এই যে হাইকোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি দ্বারা, হাইকোর্টের অন্যান্য যারা বিচারপতি রয়েছে তারাও রাষ্ট্রপতি। তারপরে দেখো ফরেস্ট সার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ফরেস্ট সার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দেখো কোথায় রয়েছে? গুয়াহাটি, দেরাদুন, সিমলা, ত্রিবান্দ্রম। উত্তর হয়ে যাবে দেরাদুন, উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কিন্তু অবস্থিত। আচ্ছা এই যে সংস্থাটি, এই সংস্থাটি দেখো 1878 সালে ব্রিটিশ ইম্পেরিয়াল ফরেস্ট স্কুল নামে কিন্তু স্থাপন করা হয়েছিল। তবে দেখো 1991 সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দ্বারা এটিকে ডিমড বিশ্ববিদ্যালয় রূপেও কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন প্রণালী যুক্ত করে আর্কটিক সাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে? আর্কটিক সাগর প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে কোন প্রণালী? দেখো কি রয়েছে? নরওয়েজিয়ান প্রণালী, বিউপোর্ট প্রণালী, বেরিং প্রণালী, পক প্রণালী। সঠিক উত্তর হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী কিন্তু আর্কটিক সাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কিন্তু কি করেছে? যুক্ত করেছে। এই যে বেরিং প্রণালী, এটি হলো প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক সাগরের মধ্যে অবস্থিত। এই বেরিং প্রণালী এশিয়া এবং উত্তর আমেরিকা মহাদেশকেও তাদের নিকটতম বিন্দুতে কিন্তু পৃথক করেছে। এই যে বেরিং প্রণালী, এই বেরিং প্রণালীর সবচেয়ে সরু অংশটি প্রায় 53 মাইল থেকে 85 কিমি পর্যন্ত চড়া হয়ে থাকে। তবে দেখো ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স দ্বীপ বেরিং প্রণালীতে অবস্থিত। কোথায় অবস্থিত? ডায়োমেড দ্বীপপুঞ্জ এবং সেন্ট লরেন্স বেরিং প্রণালীতে অবস্থিত। তবে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান সীমানায় কিন্তু বেরিং প্রণালী বিস্তৃত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সীমানা বরাবর। তবে দেখো সুন্দা প্রণালী হলো একটি কি? সুন্দা প্রণালী একটি হচ্ছে প্রণালী যা জাভা সাগর এবং ভারত মহাসাগরকে কি করেছে? সংযুক্ত করেছে। সুন্দা প্রণালী জাভা সাগর ও ভারত মহাসাগরকে কি করেছে? সংযুক্ত করেছে। তবে দেখো জিব্রাল্টার প্রণালী, এটি একটি প্রণালী যা আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে কিন্তু সংযুক্ত করেছে, ভালো করে মনে রাখবে। তবে দেখো ফ্লোরিডা প্রণালী, এই প্রণালীটি মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে কিন্তু সংযুক্ত করেছে। তবে দেখো প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছে? এই পুলিৎজার পুরস্কার যেটি কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে, প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়েছে কে? দেখো সিদ্ধার্থ মুখার্জি, গীতা আনন্দ, ঝুম্পা লাহিড়ী, গোবিন্দ বিহারী লাল। সঠিক উত্তর হবে গোবিন্দ বিহারী লাল। তিনি কি পুরস্কার পেয়েছে?
পুলিৎজার পুরস্কার এবং প্রথম ভারতীয় হিসাবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থাকে দিল্লির সুলতানি আমলে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে প্রবর্তন করেছিলেন কে? কোন সুলতান ইকতা ব্যবস্থাকে দিল্লির সুলতানি আমলে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে প্রবর্তন করেছিলেন? হয়ে যাবে ইলতুৎমিশ। এই যে ইকতা ব্যবস্থা রয়েছে, ইকতা পদ্ধতি, এটা কিন্তু কৃষিক্ষেত্রে কর আদায়ের এক পদ্ধতি, যেটা কিনা চালু করা হয়েছিল দিল্লির সুলতান ইলতুৎমিশের আমলে। কোন ক্ষেত্রে? কৃষিক্ষেত্রে। কিসের সঙ্গে যুক্ত? কর আদায়ের সঙ্গে যুক্ত এক ধরনের পদ্ধতি বা ব্যবস্থা। প্রশ্ন দেখো, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছে? কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতে এনএসই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠিত হয়েছিল? দেখো কোন কমিটি হয়ে যাবে। অপশনগুলো দেখো কি রয়েছে, রাজেশ কৃষ্ণ কমিটি, শ্রীকৃষ্ণ কমিটি, ফেরওয়ানি কমিটি, আর রয়েছে ভেঙ্কট চালাইয়া কমিটি। সঠিক উত্তর হয়ে যাবে ফেরওয়ানি কমিটি। এই কমিটি কিন্তু এই এনএসি গঠন করেছে। এবার এই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসি, এটি গঠিত হয়েছিল দেখো কত সালে? 1992 সালে। এটিকে স্টক এক্সচেঞ্জ হিসেবে স্বীকৃতি দিয়েছে কে? সেবি। সেবি কিন্তু স্টক এক্সচেঞ্জ হিসাবে স্বীকৃতি দিয়েছে কত সালে? দেখো 1993 সালে, এবং 1994 সালে এটি কিন্তু কাজ শুরু করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন বা হার্ট অ্যান্ড সোল বলেছেন? কোন সাংবিধানিক ধারাকে? সঠিক উত্তর দেখো অপশনগুলো আগে, 19 নং ধারা, 14 নং ধারা, 32 নং ধারা, না 356 নং ধারা? সেটা সঠিক উত্তর হবে 32 নং ধারা। এই ধারাটিকেই কিন্তু হৃদয় এবং আত্মা বা হার্ট অ্যান্ড সোল কিন্তু বলেছেন। এই যে 32 নং ধারা, যেখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত যেন না হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা যেন তাদের ব্যক্তিগত মতামত দিতে পারে, সেই অধিকার কিন্তু দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, মহাকাশে কোনো মহাকাশচারী যদি যায়, সে আকাশের রং কি দেখবে? পরীক্ষায় আসা কিন্তু প্রশ্ন এটি। দেখো বেগুনি, কালো, নীল না লাল? সঠিক উত্তর হবে কালো। মহাকাশ থেকে তিনি কিন্তু কালো রং দেখবেন। এবার মহাকাশে সাধারণত কোনো কি থাকে না? বায়ুমণ্ডল থাকে না। সেই কারণে সূর্যের আলো ছড়ানোর সুযোগ সেখানে পায় না। যেহেতু সূর্যের আলো ছড়িয়ে পড়ে না সেখানে, তাই রং কি? অন্যান্য রং সেখানে চোখে পড়বে না, অর্থাৎ কালো রংটাই কি শুধুমাত্র চোখে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, ভীষণই ইম্পর্টেন্ট। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? তাহলে আমরা জানি কি 1857 সালে কি হয়েছে? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছে। এই সময় ভারতের গভর্নর কে ছিলেন? দেখো অপশনগুলো দেখি আমরা, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, হেস্টিংস না ডালহৌসি? সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। তিনি কিন্তু সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন। এবার লর্ড ক্যানিং ভারতের গভর্নর যে সময়টাতে ছিলেন, মোটামুটি 1856 থেকে 1862 সাল। এবার 1857 সালে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে? তখন কিন্তু ভারতে কোম্পানির শাসন কিন্তু চালু ছিল। তারপরে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 সালে চালু হয়, অর্থাৎ মহাবিদ্রোহের পরেই। তখন কিন্তু গভর্নর জেনারেল পদের নাম বদলে কিন্তু ভাইসরয় করা হয়েছে। এই জায়গাটা কিন্তু ভালো করে দেখবে। গভর্নর জেনারেল যে পদটা রয়েছে, সেই পদটার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ভাইসরয় করা হয়েছে। আর সেই সময়ই ভারতের প্রথম ভাইসরয় কী হন? এই গভর্নর জেনারেলই পদটা পরিবর্তন হয়ে কিন্তু ভাইসরয় হয়, অর্থাৎ ভারতের প্রথম ভাইসরয় যদি বলে কে, তাহলে উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, হাইকোর্ট, প্রতিটি রাজ্যে হাইকোর্ট রয়েছে। হাইকোর্টের বিচারের কোন এলাকায় নেই? দেখো হাইকোর্টের বিচার কোন এলাকায় নেই? দেখো মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদানমূলক এলাকা না মূল ও আপিল এলাকা? সঠিক উত্তর হবে পরামর্শদানমূলক এলাকা। এটা কিন্তু হাইকোর্টের বিচারের বিষয়ে নেই। পরবর্তী প্রশ্ন দেখো, নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়, সেখানকার সর্বোচ্চ শৃঙ্গ দেখো, সঠিক উত্তর হবে দোদা-বেতা। নীলগিরি পাহাড় বা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম। এবার দেখো রাজস্থানে রয়েছে আরাবল্লী পর্বত। রাজস্থানে আরাবল্লী পর্বত, সেই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দেখো গুরু শিখর। কি পয়েন্টসগুলো ভালো করে মনে রাখবে কিন্তু। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অগস্ত্যকুটম। তবে দেখো কর্দমাক্ত বা লবণাক্ত নিম্নভূমিকে কি বলা হয়ে থাকে? রন কিন্তু বলা হয়ে থাকে। যেরকম ভারতে গুজরাট উপকূলে কি রয়েছে? কচ্ছের রন। তবে দেখো দাক্ষিণাত্য মালভূমি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন কিন্তু। আনাইমুদি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তবে দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। তবে দেখো
মালনাদের পূর্বে উত্তরে অবস্থিত অপেক্ষাকৃত নিচু ঢেউ খেলানো ভূমিকে কি বলা হয়ে থাকে? কয়াল। কয়াল বলা হয়ে থাকে নিচু ঢেউ খেলানো ভূমিরূপকে। তারপর ছোটনাগপুর মালভূমিকে ভারতের কি বলা হয়? খনিজ ভাণ্ডার কিন্তু বলা হয়। তারপর দেখো এই যে তামিলনাড়ু উপকূল রয়েছে ভারতের কি দক্ষিণে তামিলনাড়ু উপকূল, সেই তামিলনাড়ু উপকূলের থাঞ্জাভুর বলে একটি কি জায়গা রয়েছে, সেই থাঞ্জাভুরকে ভারতের মানে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কিন্তু বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার তাহলে কাকে বলা হয়? থাঞ্জাভুরকে। তবে আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, শিবালিকের উত্তরে পর্বত মধ্যবর্তী নিচু উপত্যকাকে কি বলা হয়ে থাকে? পর্বতের মধ্যবর্তী, দুটি পর্বতের মধ্যবর্তী উপত্যকাকে কি বলা হয়ে থাকে? দুন বলা হয়ে থাকে। তারপরে দেখো টেথিস হিমালয়, টেথিস হিমালয়ে জাস্কার পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? লিওপার্গেল নামটা মনে। তার পরবর্তী প্রশ্ন দেখো, লাফিং গ্যাস, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাসের রাসায়নিক নাম। আচ্ছা, তারপর দেখো কি পয়েন্টসে কি রয়েছে। এই যে ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাসে কোন কোন রাসায়নিক মিশ্রণ রয়েছে গ্যাসীয় উপাদানের? দেখো কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ হচ্ছে কি ওয়াটার গ্যাস। ফেনল, ফেনলের রাসায়নিক নাম কি? দেখো কার্বলিক অ্যাসিড। খাবার লবণ, আমরা যে খাদ্য লবণ খেয়ে থাকি তার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড। কস্টিক সোডা, কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপর হচ্ছে কি মিউরিয়েটিক অ্যাসিড, রাসায়নিক নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিপসাম, ক্যালসিয়াম সালফেট। দার্শনিকের উল বলা হয় কাকে? পরীক্ষায় আসায় প্রশ্ন কিন্তু, দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। তারপর দেখো হোয়াইট ভিট্রিয়ল কাকে বলা হয়ে থাকে? হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেটকে। ওয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয় তাহলে? ক্যালসিয়াম ফসফেটকে। কোয়ার্টজ, কোয়ার্টজ কি রয়েছে দেখো সোডিয়াম সিলিকেট। আচ্ছা, তোমরা যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপ করে নাও। আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অতি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন করে নেবে। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।